22 দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ শিকারে জেলেরা। মাওয়া আড়তে ইলিশ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দামে আগুন। দেশের প্রথম পরিকল্পিত সরকারি অফিস ব্যবস্থাপনা গড়ে উঠছে চট্টগ্রামে। একই সীমানায় থাকবে বিভাগীয় কমিশনার সহ 44টি সরকারি দপ্তর। সেবা প্রার্থীদের দুর্ভোগ কমার আশা। ঢাকার সড়কে ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও মেলে না বিআরটিসির বাস। 700 বাসের 232টি ভাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে, নানা অজুহাত কর্তৃপক্ষের। করোনাকালে চাহিদা বেড়ে যাওয়ায় লাভবান টাঙ্গাইলের মধুপুরের কৃষক ও ব্যবসায়ীরা। খরচের 3 থেকে 4 গুণ মুনাফা পাচ্ছেন চাষিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। শুরুতে বিএনপির বিক্ষোভ কর্মসূচির খবর। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। লিমন। সোহার, এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কার্যালয়ের সামনে বিএনপির আজকে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টের অপচেষ্টার প্রতিবাদে যে তাদের একটি আজকে যে কর্মসূচি রয়েছে, বিক্ষোভ কর্মসূচি, সেই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবেই তারা কিন্তু আসলে প্রথম অবস্থায় এই দলীয় কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা জড়ো হয়েছে এই মুহূর্তে। যদি বলি মূল কর্মসূচি 11টা শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে আমরা দেখেছি 10টার আগে থেকেই কিন্তু এখানে এসে নেতাকর্মীরা জড়ো হয়েছে এবং মূলত তাদের আজকে মূল যে কর্মসূচি সেটি হচ্ছে একটি মিছিল করা এবং সেই মিছিলের আগে একটি বিক্ষোভ কর্মসূচি এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে দলীয় একদম কেন্দ্রীয় নেতাকর্মীরা এসে পৌঁছেছেন এবং এই মাত্রই দলের মহাসচিবও কিন্তু এসে এই অস্থায়ী যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে এসে যোগ দিয়েছেন এবং মূলত এই 10টা থেকে শুরুতে যখন তারা এখানে আসছিল, যদিও কথা ছিল একটি পল্টন কার্যালয়ের সামনে একটি জায়গায় তারা অবস্থান নিয়ে এবং পরে মিছিলটি করবেন, কিন্তু এরপরে বেশ কয়েকজন আমরা দেখেছি আটক করতে পুলিশের কাছ থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটকও করা হয়েছে, যদিও নেতা আমরা দেখেছি। এবং পাশাপাশি এরপরে কিন্তু আসলে দেখলাম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছিল। তারা বলছিলেন তারা রাস্তার এক পাশ ছেড়ে দিবেন যান চলাচলের জন্য আর আরেক পাশে তাদের কর্মসূচি করবেন, কিন্তু ঠিক 11টার কিছু আগে আমরা যখন দেখলাম নেতাকর্মীরা আসলে বিভিন্ন জায়গা থেকে যুবদল, ছাত্রদল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে আসলে জড়ো হয়েছে। এই মুহূর্তে আসলে পল্টনের সামনে যে যান চলাচল করার মতো অবস্থা, সেই অবস্থা কিন্তু আসলে নেই এবং কিছুক্ষণের মধ্যে তাদের যে মূল কর্মসূচি কিছুক্ষণ বাদেই শুরু হবে। এরই মধ্যে আবার আমরা তাদের নিজেদের মধ্যে, অর্থাৎ এখানে যারা অবস্থান করছে সেই নেতা কর্মীদের মধ্যেও আবার দেখেছি এক পর্যায়ে তাদের মধ্যেও হাতাহাতি হয়েছে। এমন ঘটনাও ঘটেছে কেন্দ্রীয় নেতাদের ঠিক সামনেই, অর্থাৎ যে গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটির সামনেই কিন্তু তারা নিজেরাই এক দফা আমরা দেখেছি হাতাহাতি হয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু মির্জা ফখরুল ইসলাম সহ স্থায়ী কমিটির এর নেতারা সহ সবাই মঞ্চে উঠেছেন, যেটি বলছিলাম যে তাদের যে মূল কর্মসূচি একটি মিছিল করা, সেই মিছিল হয়তো বা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। তার আগে এই যে মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য দেবেন এবং সেই বক্তব্যের পরেই তাদের যে মূল কর্মসূচি সেই কর্মসূচি শুরু হবে। তো এই ছিল এখনকার মতো এই পল্টন থেকে দেওয়ার মতো আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে একটা দেশ হওয়া সত্ত্বেও তখন পূর্ব বাংলা থেকে পাকিস্তানে কোনো কিছু রপ্তানি হলে, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তান থেকে যাই রপ্তানি হবে সেখানে শুল্ক দিতে হতো, অথচ দেশ কিন্তু একটা ছিল। কাজে এই বৈষম্য দূর করার জন্য তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেন এবং তার সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। আর আজকে এই স্বাধীন বাংলাদেশ গড়ে উঠেছে বলেই আমরা আন্তর্জাতিকভাবে দেশে বিদেশে আমাদের
ব্যবসা বাণিজ্য শিল্পায়ন ঘটাতে পারছি এবং আমাদের দেশে আজকে অনেক ব্যবসায়ী এবং শিল্পপতিরা গড়ে উঠতে সক্ষম হয়েছেন। একটা স্বাধীন দেশ, যুদ্ধ বিধ্বস্ত দেশ, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, কিন্তু তখনই তার গৃহীত পদক্ষেপের ফলে এই একদিকে যেমন তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই সাথে সাথে আন্তর্জাতিক সংস্থার যাতে তিনি এবং আন্তর্জাতিকভাবে আমাদের ব্যবসা বাণিজ্য যাতে প্রসার ঘটে তিনি নেন। 1972 সালে বাংলাদেশ সদস্য পদ লাভ করে এবং আওয়ামী লীগ সরকারই 72-73 অর্থ বছরে অল্প কয়েকটি পণ্য সীমিত বাজারে রপ্তানি করে 348 মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় অর্জিত করে, যা 1974-75 অর্থবর্ষের শেষে দাঁড়িয়েছিল 383 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়া, অপরদিকে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, দুদিকেই তিনি সমানভাবে নজর দেন। কিন্তু মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন। দুর্ভাগ্য যে এরপর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা বাংলাদেশের উন্নয়নে তেমন কোনো ভূমিকাই রাখেনি। 21 বছর পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করে এবং আমরা সরকার গঠন করার পর থেকেই শুরু করেছি বিশেষ করে বেসরকারি খাতকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি এবং বেসরকারি খাত অনেক ক্ষেত্রে আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম। যেমন বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, গ্যাস, বিমান, ব্যাংক, বিমা, শিল্পসহ সকল ক্ষেত্রটাই আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। কারণ সরকারের সাথে সাথে বেসরকারি খাতও যদি উদ্যোক্তা না হয় আর শিল্পের প্রসার না ঘটায়, তাহলে ব্যবসা বাণিজ্য কখনো শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াতে পারে না। সে কথা মাথায় রেখে আমরা ব্যবস্থা নিই এবং সেই সাথে 96 সালে যখন আমরা সরকার গঠন করি তখন আমাদের রপ্তানি আয় ছিল 3,882 মিলিয়ন মার্কিন ডলার, যা আমরা আমাদের প্রচেষ্টায় তখন সারা বিশ্বব্যাপী এবং বিশেষ করে এশিয়ায় অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল, অ্যাকচুয়ালি ইকোনমিক রিসেশন চলছিল, তার মাঝেও আমরা আমাদের রপ্তানি বাড়াতে পারি এবং 2000 থেকে 2001 আমরা 6,467 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করি। ওই সময় আমরা ঋণ খেলাপি আইন 1997, কপিরাইট আইন 2000 এবং আন্তর্জাতিক বাণিজ্য সালিসের জন্য সালিস আইন 2001 আমরা প্রণয়ন করি। 2009 সালে আমরা আবার সরকার গঠন করি। আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমরা পেয়েছিলাম 15,565 মিলিয়ন মার্কিন ডলার, যা গত 13 বছরে আমরা এখন আমাদের রপ্তানি আরও বৃদ্ধি করে এটা 45,386 বিলিয়ন মার্কিন ডলার উন্নীত করেছি। অর্থাৎ আমাদের দেশের রপ্তানি যাতে বৃদ্ধি পায়, সেই রপ্তানি পণ্যগুলিকে বহুমুখী করার ব্যবস্থাও আমরা নিয়েছি। তাছাড়া আমরা 2002টি দেশ বা অঞ্চলে 766টি পণ্য রপ্তানি করছি। এই ক্ষেত্রে আমরা কতগুলি নতুন আইনও করি, আইন সংশোধনও করি। যেমন ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয় 2013 সালে, ট্রেডমার্ক সংশোধনী আইন 2015, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন 2015, জাতীয় শিল্পনীতি সহ খাতোয়ারি বিভিন্ন শিল্প উন্নয়ন নীতিমালা, জাতীয় উন্নয়ন ও মেধা সম্পদ নীতিমালা 2018, শ্রম আইন 2018, শ্রম আইন আমরা সংশোধন করি 2018 প্রণয়ন করি, যাতে করে আমাদের একদিকে যেমন শিল্পায়নও ঘটবে, আমাদের শ্রমিকের অধিকারও সুরক্ষিত থাকবে, আবার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে একটা সহজ সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপটা নিই। আমাদের সরকারের গৃহীত বিভিন্ন নীতিমালার কারণে গত 13 বছরে একটানা গড়ে 6% অধিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। মূলত আমরা 8-এ চলে গিয়েছিলাম প্রবৃদ্ধি অর্জন, কিন্তু করোনার কারণে এটা অনেকটা থমকে যায়। আমরা চেষ্টা করে যাচ্ছি সামনে আরও এগিয়ে নিয়ে যেতে। আমরা সবসময় আমাদের যারা তরুণ সম্প্রদায় তাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া, তাদের দিয়ে উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করা, সেই সাথে সাথে মেয়েদেরকেও, আমাদের নারী সমাজকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রণোদনা এবং সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। এবং আমরা বেসরকারি খাত যাতে আরও আকর্ষণীয় হয় এবং বৈদেশিক বিনিয়োগ যাতে আরও বেশি ঘটে, তার জন্য আমরা
প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দেশে বিদেশে সেমিনার, ওয়ার্কশপ, রোড শো এবং ট্রেড ফেয়ার আয়োজন ও পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছি। গত 21শে অক্টোবর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, আমরা একটা স্থায়ী এক্সিবিশন সেন্টার তৈরি করে দিলাম। এই কারণে যে এটা সারা বছরই এখানে যে কোনো শিল্প প্রতিষ্ঠান তাদের এক্সিবিশন করতে পারবে, পণ্য প্রদর্শন করতে পারবে, বিভিন্ন আয়োজন করতে পারবে এবং এটা যেন সবসময় সারা বছরই করতে পারে সেই সুযোগটাই আমরা করে দিয়েছি। কারণ ট্রেড ফেয়ারটা একান্তভাবে দরকার, আর তার জন্য স্থায়ী জায়গা এটা করার ফলে আমি মনে করি এখন সকলের জন্যই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে শুধু পণ্যের জন্য ছুটোছুটি না, আমাদের এই ট্রেড ফেয়ার যে কেন্দ্রটা আমরা করে দিয়েছি সেখানে করতে পারবেন তারা। বিনিয়োগ বান্ধব পরিবেশের উন্নতির জন্য আমরা অবকাঠামো সহ অন্যান্য নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বিনিয়োগ বৃদ্ধি ও এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। ঘন বসতিপূর্ণ দেশ আমাদের মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে, আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে, বৃদ্ধি করতে হবে। তার জন্য যে সমস্ত জমি কৃষির জন্য ব্যবহার হবে সেগুলি যেন নষ্ট না হয়, আবার শিল্পের ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া যেন আমাদের পরিবেশ নষ্ট না হয়। কাজে সেই পরিবেশ বান্ধব শিল্প উন্নয়নের জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল সমগ্র বাংলাদেশব্যাপী আমরা নির্মাণ করে দিচ্ছি। এতে আমাদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে, আর পণ্য রপ্তানির যেমন সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমার দেশের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বাড়ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে, আমার নিজের দেশে বাজার সৃষ্টি হচ্ছে। পণ্য উৎপাদন করে শুধু রপ্তানি না, আমার নিজের দেশেও এখন বাজার সৃষ্টি হচ্ছে। কাজে সেই ব্যবস্থাটাও আমরা গ্রহণ করেছি। এই 100টা অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ করার সুযোগ রয়ে গেছে। 2021 সালের জুন পর্যন্ত 97টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন আমরা ইতিমধ্যে দিয়েছি। তার মধ্যে 9টি অর্থনৈতিক অঞ্চলের উৎপাদন এবং 28টি অর্থনৈতিক অঞ্চলে উন্নয়ন কাজ চলমান রয়েছে, যেগুলোতে ইতিমধ্যে প্রায় 40,000 লোকের কর্মসংস্থান হয়েছে এবং আরও 8 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থনৈতিক অঞ্চলসমূহে অদ্যাবধি মোট 210 জন বিনিয়োগকারীর নিকট থেকে 27.07 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব আমরা পেয়েছি, যার মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ 1.60 বিলিয়ন মার্কিন ডলার। মিরসরাই, সোনাগাজী, সীতাকুণ্ড উপজেলায় প্রায় 34,000 একর জমিতে সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তোলার উদ্যোগ নিয়েছি এবং এখানে অন্যান্য সুযোগ সুবিধা যাতে সৃষ্টি হয় তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমরা বিনিয়োগ আকর্ষণ করবার জন্য এবং দ্রুত বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্য নিয়ে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই পদ্ধতি আমরা গ্রহণ করেছি এবং এর আওতায় আমরা বর্তমানে প্রায় 79টি প্রকল্প বাস্তবায়ন করার শুরু হয়েছে, আমরা পদক্ষেপ নিয়েছি। এর ফলে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার আমাদের বিনিয়োগ হচ্ছে। পিপিপির আওতায় একটি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, আরও 6টি প্রকল্প নির্মাণাধীন রয়েছে। তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতের উৎপাদন কার্যক্রম ও যাতে কাস্টমস বন্ডের ব্যবস্থার অধীনে আসতে পারে সে লক্ষ্যে আমরা বন্ড ব্যবস্থাপনাকে অটোমেশনের প্রক্রিয়া শুরু করেছি, এটা চলমান রয়েছে, যা টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি এটি বাস্তবায়িত হলে সকল প্রকার রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ও রপ্তানিতে গতিশীলতা আসবে, কারণ ডিজিটাল বাংলাদেশ এখন গড়ে উঠেছে। কাজে সব কিছুই ডিজিটাল পদ্ধতিতে হোক, আধুনিক পদ্ধতিতে হোক, প্রযুক্তি সম্পন্ন হোক, সেটাই আমরা চাই। শুধুবিন্দু কোনো দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ কতটা উন্নত তা বোঝাতে বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ব্যবহার করা হয়ে থাকে। 2019 সালে উক্ত ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান আগের বছরের 176 হতে 168তে উন্নীত হয়েছে এবং ব্যবসার বিভিন্ন সূচকে উন্নয়নে বিশ্বের সর্বোচ্চ 20টি সংস্কারকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। উক্ত ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 2 অঙ্কের অর্থাৎ 100 নিচে নামিয়ে আনার লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বিশেষায়িত দল গঠন করে বিভিন্ন সংস্কার কার্যক্রম
জোরদার করা হচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত সকল সেবা সমন্বিত করে একটা প্ল্যাটফর্ম হতে প্রদানের জন্য 2019 সালেতে ওয়ান স্টপ সার্ভিস OSS পোর্টাল ব্যবস্থা প্রচলন করা হয়েছে। বিভিন্ন সংস্থার বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহ উক্ত পোর্টালে পর্যায়ক্রমে যুক্ত আমরা করছি। ওয়ান স্টপ সার্ভিস OSS পোর্টালের মাধ্যমে 35টি সংস্থার 154টি বিনিয়োগ সেবা অনলাইনে প্রদানের লক্ষ্য নিয়ে চলতি অর্থবছরে 12টি প্রতিষ্ঠানের সর্বমোট 42টি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। আগামী অর্থ বছরে অবশিষ্ট সেবাসমূহ এই পোর্টালে আমরা যুক্ত করব, যে সুযোগটা ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা পাবেন। বাণিজ্য কূটনীতি জোরদার করার জন্য আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোতে 23টি বাণিজ্যিক উইং কাজ করছে। আসলে এখন আমি বলবো যে কূটনীতির ক্ষেত্রে এটা ইকোনমিক ডিপ্লোম্যাসিটাই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা অ্যাম্বাসিতে এভাবেই নির্দেশনা দেওয়া আছে যে শিল্প বাণিজ্যের ব্যবসার প্রসার যাতে ঘটে, শিল্প বাণিজ্য এবং ব্যবসার প্রসারের জন্য তারা যথাযথভাবে কাজ করবেন। আর সেই সাথে আমরা আমাদের দ্বিপাক্ষিক BPTA ও আঞ্চলিক অধিকার বাণিজ্য চুক্তি, RPTA মুক্ত বাণিজ্য চুক্তি, FTA এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA সম্পাদনের লক্ষ্যে 23টি দেশের সঙ্গে সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছে। 2020 সালের ডিসেম্বরে ভুটানের সঙ্গে PTA আমরা স্বাক্ষর করেছি। বাংলাদেশ বিশ্বের 38টি দেশে একতরফা শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাচ্ছে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্য জোটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি, যেমন UNCTAD, UNESCAP, ইউরোপীয় কমিশন, D8, BIMSTEC, AFTA ইত্যাদি। প্রায় 13 বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বাংলাদেশ SDG প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছে। আশা করি 2018 সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা 2023 সালের মধ্যে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হব। ইতিমধ্যে আমরা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। 99.99% মানুষ আজকে বিদ্যুৎ পাচ্ছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিচ্ছি। আর ইন্ডাস্ট্রির জন্য আমরা বিদ্যুৎ যেমন দিচ্ছি, LNG আমদানি করছি গ্যাসের চাহিদা পূরণ করবার জন্য, এবং সব ধরনের সুযোগ সুবিধা আমরা করে দিচ্ছি। আমাদের দেশের মানুষ যেন দারিদ্র্য সীমা থেকে উঠে আসতে পারে এবং কেউ যেন কষ্টে না থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করেছি। মানুষকে আমরা সাহায্য দিচ্ছি এবং আমাদের 4.5 কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের দেশের যারা যুব সমাজ, তার জন্য দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে, সেই জন্য আমরা ভোকেশনাল ট্রেনিং এর উপর সবথেকে জোর দিয়েছি, কারিগরি শিক্ষাতে জোর দিয়েছি এবং তাদেরকে উৎসাহিত করছি এবং তাদের জন্য আমরা বিশেষ প্রণোদনা দিয়ে যাচ্ছি। প্রযুক্তি বিভেদমুক্ত বাংলাদেশ গড়ায় অন্যান্য অগ্রগতি অর্জন করেছি। আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন 12 কোটি, অর্থাৎ এখন সকলেই ব্যবহার করতে পারে, সকলের হাতে মোবাইল আছে। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের ব্রডব্যান্ড আমরা পৌঁছে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, আমরা দ্বিতীয়টা করবারও প্রস্তুতি নিচ্ছি। তাছাড়া সমস্ত বাংলাদেশে একটা যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক আমরা গড়ে তুলছি এবং আমাদের অজস্র আমি বলবো যে আমাদের নদ নদীর দেশ, কাজেই সেই দেশে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হওয়া। তো আমরা একদিকে যেমন সড়ক যোগাযোগ, নৌপথ যাতে আরও উন্মুক্ত হয়, সেই নৌপথ যোগাযোগের জন্য আমরা নদী ড্রেজিং করে নৌপথগুলি আমরা উন্মুক্ত করছি। আমরা বিমানবন্দরগুলিকে আরও উন্নত করে দিচ্ছি, কারণ 96 সালে এসে আমাদের মাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা হচ্ছে ঢাকারটা, কিন্তু আমরা তখন চট্টগ্রাম এবং সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর করে দিই। আমরা আরেকটি বিমানবন্দর এখন করে আন্তর্জাতিক বিমানবন্দর করছি, কক্সবাজার। তাছাড়া আমরা অর্থাৎ নৌপথ, রেলপথ, সড়কপথ এবং আকাশপথ সবগুলি যাতে উন্নত হয় আমরা তার ব্যবস্থা করে দিচ্ছি। সৈয়দপুর এয়ারপোর্ট আমরা চালু করে সেটাকে আমরা উন্নত করে সৈয়দপুর এয়ারপোর্টকে আমরা একটা আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলছি, যাতে আমাদের প্রতিবেশী দেশগুলিও ব্যবহার করতে সক্ষম হয় এবং আমাদের
গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। অন্য প্রসঙ্গ, নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রথম দিনেই মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। রাজধানী ঢাকাসহ আশপাশের জেলা থেকে পাইকারদের পাশাপাশি শৌখিন ক্রেতাদের এখন উপচে পড়া ভিড়। তবে পদ্মার এই ইলিশের দাম বেশ চড়া। বড় ইলিশ কেজিতে বিক্রি হয় 1500 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রূপালী ইলিশের সয়লাভ পদ্মাপাড়ের এই মাওয়া মৎস্য আড়ত। 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই বাঁধ ভাঙা স্রোতের মতো রাজধানী সহ বিভিন্ন অঞ্চলের ক্রেতারা এখানে ভিড় করছে ইলিশের স্বাদ নিতে। আড়তগুলো এখন ইলিশের সয়লাভ হলেও ক্রেতা বেশি থাকায় দামে আগুন। প্রকারভেদে কেজি প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 1500 টাকা পর্যন্ত। এতে জেলে ও আড়তদাররা খুশি হলেও ক্ষুব্ধ ক্রেতারা। সাধারণ মানুষের নাগালের বাইরে বর্তমানে 1400, 1500, 1300 টাকা ইলিশ কেনার মতো সাধারণ মানুষের এটা সম্ভব না। দামের কারণে আমরা অনেকে আসছি মাছ কিনতে পারি না। দামটা বেশি, যারা কিনতে আছে কিনে হলে বিক্রয়ের থেকে কিনে হলে বেশি, তার জন্য মাছের দাম অনেক বেশি। এরই মধ্যে মাওয়ায় ঐতিহ্যবাহী আড়তটি সরিয়ে নিতে হবে 5 নভেম্বরের মধ্যে। সেতু বিভাগ নোটিশ দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আড়তদাররা। আমাদেরকে 15 দিন সময় দিয়েছে। আমাদের এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে 15 দিনের মধ্যে উঠা যাওয়া, এটা আমি বুঝতে পারি না। এবং আমরা আড়তদাররা সবাই এই ব্যাপারে হিমশিম খেয়ে গেছি। প্রতিদিন এই আড়তে কর্মসংস্থান হয় কমপক্ষে 2000 লোকের। ঝাঁকে ঝাঁকে এমন পদ্মার ইলিশের পসরায় প্রাণ ফিরেছে এই হাটের। জেলা মৎস্য অফিস বলছে গেল মৌসুমে 1972 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে, আর এবছর এর চেয়েও বেশি ইলিশ উৎপাদনের আশা করছেন তারা। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারা অন্তরীণ করে রেখেছে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে, তারা মিথ্যা মামলা দিয়ে তাকে নির্বাসিত করে রেখেছে। আমাদের 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 500 করে নেতা কর্মীকে তারা গুম করেছে, শতাধিক সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে। আজকেও প্রায় 50-এর ঊর্ধ্বে আমাদের নেতা কর্মীকে তারা গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে সমস্ত গ্রেফতারকৃত নেতা কর্মীকে মুক্তি দেওয়ার জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি এবং সমস্ত মামলা প্রত্যাহার করে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য আমরা দাবি জানাচ্ছি। খুব পরিষ্কার করে বলে দিতে চাই আমরা যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো আমরা ক্ষতিপূরণ চাই। আজকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরও আমরা ক্ষতিপূরণ চাই। আমরা খুব পরিষ্কার করে ন্যায় বিচার ইনসাফ আমরা চাই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই এই দেশে সরকার পরিবর্তন এখন জনগণের দাবি। আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। তারা কোনো সমস্যাই সমাধান করতে পারেনি। তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা তারা তৈরি করে, তারা আজকে মানুষের অধিকার থেকে ব্যাহত করে, তারা আজকে বিভিন্নভাবে জনমানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই তো পরিষ্কার কথা, পদত্যাগ করুন, অবিলম্বে পদত্যাগ করুন, করে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নতুন নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন যেন সকলে ভোট দিতে পারে, ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। আমি আমার ভাইদেরকে বলতে চাই, প্লিজ আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে বাধা বন্ধ প্রতিবন্ধকতা এড়িয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমি অনুরোধ করব এখান থেকে শান্তিপূর্ণভাবে যে যেখান থেকে এসেছেন সেখানে চলে যাবেন। আমরা কোনো খুশি বা র্যালি করছি না, সম্প্রীতির স্বার্থে আপনাদের। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এতক্ষণ বক্তব্য রাখছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারীতে নির্মিত নতুন ও পুরনো দুটি সেতু ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সড়ক বিভাগ। সেই সাথে 56 কোটি টাকা ব্যয়ে 4 লেনের নতুন সেতু নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।
নদীর দুই তীরে ইউলুপসহ হাতিরঝিলের আদলে তৈরি হবে নতুন এই সেতু। এর নকশা তৈরির কাজ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খুলনা থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় 2014 সালে গল্লামারীতে প্রায় 7 কোটি টাকা ব্যয়ে ময়ূর নদীর উপর থাকা একটি সেতুর পাশে নতুন একটি সেতু তৈরির কাজ শুরু হয়, যা শেষ হয় 2016 সালে। তবে অপরিকল্পিতভাবে নদীর পানির উচ্চতা থেকে মাত্র 5 ফুট উঁচুতে তৈরি হয় ব্রিজটি। এরপর নতুন করে শেরেবাংলা রোড 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়। সেতুটি সড়ক থেকে নিচু হয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। ফলে এখানে আগেই থাকা সেতুটি সহ নতুন নির্মিত দুটি সেতুই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেতু দিয়ে চলাচলে নানা ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এই আশেপাশে চলাফেরা বহুত কষ্ট হয়, ওদিকে লোক আসতে পারে না, এদিকে লোক যাইতে পারতেছে না। এই যে ব্রিজটা এখন আছে, যে কোনো মুহূর্তে ভেঙে ছড়ে পড়বে, এতে যাত্রীর জীবনের ঝুঁকিপূর্ণ, আমাদের ঝুঁকিপূর্ণ। জামে পড়ে থাকতে ওই জায়গায় গেলে 5 মিনিট 4 মিনিট চলে যায়। যখন ভালো থাকবে তখন তো আমরা ভালোভাবে পার হয়ে যাব, চাপ থাকবে না। 4 লেনে ব্রিজ করা অবশ্যই ভালো হবে, কারণ যানজট কমে যাবে, মানুষের যাতায়াতের জন্য সুবিধা হবে। নতুন এই সেতু নির্মিত হলে পর্যটকদের দৃষ্টি কাড়বে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এই ব্রিজটা বেশ উঁচু হবে, নিচ থেকে যে কোনো এক্সকাভেশন করে যদি খাল, এখান থেকে নৌকা বলেন, ইঞ্জিন বা যে কোনো ছোট শিপ ভেসেল যেতে পারবে। ব্রিজটা অত্যন্ত দৃষ্টিনন্দন হবে, জাস্ট লাইক হাতিরঝিলের মতো। নদী রক্ষা কমিশনের সুপারিশ ও বিআইডব্লিউটি এর মতামতের ভিত্তিতে নদী থেকে 15 ফুট উচ্চতায় নতুন সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সড়ক বিভাগ। যদি এটা বাস্তবায়ন হয়, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ। সেই সাথে আমাদের ময়ূর নদীটাও সচল থাকবে। ওখানে ফিজিবিলিটি স্টাডি প্রায় সাইন হওয়ার পথে। সেই ক্ষেত্রে ময়ূর নদীর চিত্র আরও পাল্টে যাবে। সেই সাথে যোগ হবে আপনার এই ব্রিজের সৌন্দর্য। 4 লেনের নতুন এই সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে 56 কোটি টাকা। সেতুটির দৈর্ঘ্য হবে 74 মিটার আর প্রস্থ 22 মিটার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে জেগে ওঠা চরে গড়ে উঠতে যাচ্ছে দেশের প্রথম পরিকল্পিত সরকারি অফিস ব্যবস্থাপনা, যেখানে একই সীমানায় থাকবে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং সার্কিট হাউস সহ অন্তত 44টি সরকারি দপ্তরের অফিস। 73 একর জায়গার ওপর মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম নামে এই প্রকল্প বাস্তবায়ন হলে সেবা প্রার্থীদের দুর্ভোগ কমার পাশাপাশি সংরক্ষণ করা যাবে ঐতিহ্যবাহী পরীর পাহাড়। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক যুগ আগে কর্ণফুলী নদীর তীরে জেগে ওঠা এই চরে শেষ পর্যন্ত হতে যাচ্ছে মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর অনুশাসন পাওয়ার পরপরই শুরু হয়ে গেছে প্রকল্পটি এগিয়ে নেওয়ার কাজ। ইতিমধ্যে প্রাথমিক ডিজাইন করে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। এক একটি অফিস এক এক জায়গায় থাকাতে আসলে মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমরা যেটি চেষ্টা করছি, চট্টগ্রামের 44টি সরকারি অফিস একই জায়গায় করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। বর্তমানে চট্টগ্রামের সরকারি 33টি প্রতিষ্ঠানের নিজস্ব কোনো কার্যালয় নেই। নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কার্যালয়ে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি নিজস্ব কার্যালয় না থাকা সরকারি দপ্তরগুলির স্থান হবে এখানে। আদালত ভবন, দ্বিতীয় সার্কিট হাউস তৈরি হবে এই ভূমিতে। সে সাথে হাসপাতাল, ট্রেনিং একাডেমি এবং আবাসনের ব্যবস্থাও থাকছে এই পরিকল্পনায়। সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত একটা সরকারি সমন্বিত কমপ্লেক্স তৈরি হবে। এদিকে চট্টগ্রামের ঐতিহ্য হিসেবে চিহ্নিত পরীর পাহাড়ে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি অবস্থান রয়েছে আদালত ভবনের। সময়ের সাথে এখানে কর্মব্যস্ততা বাড়ায় ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পাহাড়ের উপর গড়ে ওঠা এসব স্থাপনা। এই অবস্থায় সরকারি দপ্তরগুলো সরিয়ে নিয়ে ওই পরীর পাহাড়কে সংরক্ষণের কথা বলছেন নগর পরিকল্পনাবিদ। পরীর পাহাড় আমাদের একটা ঐতিহ্যবাহী একটা স্থান, সেই পাহাড়কে অবৈধ স্থাপনা মুক্ত করে সংরক্ষণ করা হোক। আগামী বছর থেকে এর নির্মাণ কাজ শুরু হলে 2024 সালের মধ্যে এর কাজ শেষ হবে। একেবারে কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে উঠছে দেশের প্রথম পরিকল্পিত সরকারি স্থাপনা। এক সীমানার মধ্যে নিয়ে আসা হচ্ছে অন্তত 44টি সরকারি কার্যালয়কে। তবে যেহেতু নদীর তীরে হচ্ছে, সেখানকার প্রাকৃতিক পরিবেশ অটুট রেখে এই স্থাপনাগুলো তৈরি হবে, এমনটি জানিয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসন। কর্ণফুলী নদীর তীর থেকে কমল দে, সময় সংবাদ। ভারত থেকে আমদানি বাণিজ্যে ভোগান্তি এড়াতে সড়কপথের বিকল্প হিসেবে রেলপথে বেড়েছে পণ্য আমদানি। তবে খালাসের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় পণ্য জটে পড়তে হচ্ছে আমদানিকারকদের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আজিজ,
ধন্যবাদ সোহার আপনাকে। বাংলাদেশের সাথে মূলত ভারতের 12টি স্থলবন্দর দিয়ে কিন্তু আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। এই 12টি স্থলবন্দরের মধ্যে কোনো বন্দর দিয়ে সড়ক পথে আমদানি হয়, কোনো বন্দর দিয়ে কিন্তু রেল পথে আমদানি হয়। তবে একমাত্র বেনাপোল বন্দর দিয়ে কিন্তু একই সাথে রেল এবং সড়ক পথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। আপনি জানেন যে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে, অর্থাৎ বেনাপোল থেকে ভারতের কলকাতা, অর্থাৎ ভারতের দ্বিতীয় বৃহত্তম যে বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র 85 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে কিন্তু প্রথম থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে কিন্তু ব্যবসায়ীদের আমদানি এবং রপ্তানি বাণিজ্যের কিন্তু ব্যাপক আগ্রহ। হিসাব মতে কলকাতা থেকে একটি ট্রাক রওনা হয়ে বেনাপোল বন্দরে পৌঁছানোর 3 ঘন্টার মধ্যে পৌঁছানোর কথা, কিন্তু এই যে সড়ক পথে নানান ভোগান্তি এবং সিন্ডিকেটের নামে যে এক শ্রেণীর মানুষের দৌরত্ব, এই দৌরত্বের কারণে কিন্তু একটি পণ্য কলকাতা থেকে ট্রাক যোগে লোড দিয়ে বেনাপোল বন্দরে এসে পৌঁছাতে কমপক্ষে 15 দিন সময় লেগে যায়। এই ভোগান্তি থেকে রক্ষা পেতে গত বছরের 13 জুলাই রেলপথে পার্সেল ভ্যানের মাধ্যমে কিন্তু আমদানি, সব ধরনের পণ্যের আমদানি বাণিজ্য শুরু হয়। বর্তমানে ভারতীয় তিনটি কোম্পানির পার্সেল ভ্যানে ভারতের সাথে বাংলাদেশের আমদানি বাণিজ্য চলছে। তবে এই পার্সেল ভ্যান বেনাপোল বন্দরে পর্যাপ্ত পরিমাণে যে জায়গা, সে জায়গা না থাকায় কলকাতা থেকে পার্সেল ভ্যানগুলো আমদানি পণ্য নিয়ে কিন্তু বেনাপোল বন্দরে পৌঁছাতে পারছেন না। এক্ষেত্রে নির্দিষ্ট সময় পণ্য পৌঁছাতে না পারায় যেমন ব্যবসায়ীরা লোকসানের শিকার হচ্ছেন, তেমনি কিন্তু দেশের যে শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়া সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে যেখানে সড়ক পথে মাত্র 15 দিন সময় লাগে, অর্থাৎ আর রেলপথে 3 ঘন্টা সময় লাগে, এই ক্ষেত্রে রেলপথের যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি রাষ্ট্রীয়ভাবে যদি এটা দেখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীরা বিভিন্নভাবে উপকৃত হবেন। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বেনাপোল বন্দরে পর্যাপ্ত যে জায়গা, সেই জায়গা অধিগ্রহণের জন্য ইতিমধ্যে তারা কিছু জমি অধিগ্রহণ করেছেন এবং কিছু জমি অধিগ্রহণের প্রক্রিয়া রয়েছেন। তারা আশা করছেন খুব দ্রুত চাহিদা মতো বেনাপোল বন্দরে যে জায়গা, সে জায়গা তারা অধিগ্রহণ সম্পন্ন করবেন এবং বাণিজ্য যে প্রসার, সে প্রসার ঘটবে। আমরা কথা বলছি ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা বলছেন যে রেলপথে যদি বাণিজ্য প্রসার করা হয়, সেক্ষেত্রে যেমন সরকার লাভবান হবেন রাজস্বের দিক থেকে, তেমনি ব্যবসায়ীরা উপকৃত হবেন। আপনাকে যদি সর্বশেষ তথ্য জানাই, বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান আমাকে জানিয়েছেন গত জুলাই মাসে 29,449 মেট্রিক টন বিভিন্ন পণ্য আমদানি হয়েছে, আগস্ট মাসে 22,855 মেট্রিক টন এবং সেপ্টেম্বর মাসে 35,000 মেট্রিক টন পণ্য ভারত থেকে রেলপথে আমদানি হচ্ছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বেনাপোল বন্দরে পর্যাপ্ত জায়গা না থাকার যে রেলপথে বাণিজ্য ব্যাহত হচ্ছে, তার সর্বশেষ তথ্য। বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক। আস্থার সাথে মাছের সেরা স্বাদের নিশ্চয়তা দিতে বেঙ্গল মিট শুরু করেছে বেঙ্গল ফিশ। রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে বেঙ্গল ফিশ ও মৎস্য বিষয়ক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল মিটের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ ও ওয়ার্ল্ড ফিশ সাউথ এশিয়ান রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টোফার প্রাইস। ইসলামী ব্যাংকের সার্ভিস এক্সেলেন্স ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। ইসলামী ব্যাংক টাওয়ারে এই ক্যাম্পেইনের উদ্বোধন হয়। ব্যাংকের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মনিরুল মাওলা প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। আগামী 11 নভেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ে।